সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা। পদ্ধতির মাধ্যমে আজকে আমাদের আলোচনার বিষয় উত্তেজনা এমন এক মজুরের প্রশ্ন কবিতার পরবর্তী অংশ। তো আজকে সম্পূর্ণ কবিতাটির পরবর্তী যে পর্বটি বাকি ছিল সেই অংশটিকে আমি এখানে তার গুরুত্বপূর্ণ অংশগুলির পরিচয় অত্যন্ত সংক্ষেপে তুলে রেখেছি এবং আমি বলেছিলাম যে তোমাদের যেহেতু এক্সামে যখন কি এক একটা শব্দের পরিচয় আসবে তখন এতটা সংক্ষিপ্ত আকারে লিখতে চলবে না। তো সেই জন্যই তখন তোমাদেরকে একটু কি বিস্তৃত আকারে লিখতে হবে। তো সেই বিস্তৃত আকারে লেখাটা অ্যাসাইনমেন্টে পেয়ে যাবে। তো আজকে আমরা কবিতার পরবর্তী অংশ শুরু করছি। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? দেখো যে বাইজেন্টিয়াম প্রাচীন গ্রিসের একটা প্রাসাদ নগরী বাইজেন্টিয়াম, এবং বাণিজ্যের জন্য শহরটি খুব বিখ্যাত। ঠিক আছে, জাস্টিনিয়ানের নামের সঙ্গে এই শহরটির একটা বিখ্যাত অত্যন্ত জনপ্রিয় একটা পরিচয় রয়েছে। তো সেই কনস্টান্টিনোপলের পতনের পরেই এই অংশটি তৈরি হয়। তো সেক্ষেত্রে দেখো প্রাচীন গ্রিসের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত বাণিজ্য সমৃদ্ধ শহর এই বাইজেন্টিয়াম, এবং তার পাশাপাশি কি কনস্টান্টিনোপলের পতনের পরে শুরু হয় এই অংশটির সৃষ্টি আর কি। বাইজেন্টিয়াম সভ্যতা, বাইজেন্টাইন আসলে কি একটা সময় ছিল বাইজেন্টাইন। তো সেই বাইজেন্টাইন সেই পিরিয়ডটাকেই বলা হতো। আর সম্রাট জাস্টিনিয়ানের নাম এর সঙ্গে উপস্থিত থাকবে, এবং কি প্রাসাদময় এই বাইজেন্টিয়াম গম্বুজাকৃতি সব স্থাপত্যের জন্য বিখ্যাত হয়ে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেন্ট সোফিয়ার গির্জা, যা কি 183 ফিট এবং 800 টন সোনা দিয়ে তৈরি। অর্থাৎ কি বুঝতেই পারছো কতটা আভিজাত্যের শহর এই বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়াম কতটা আভিজাত্য শহর সেটা এই পরিচয় থেকেই বোঝা যায়। তারপর কি এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? তারপর দেখো কি রয়েছে, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো। অর্থাৎ কি উপকথার আটলান্টিস কি আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র, যা যা উপকথা বা রূপকথার গল্পের মতো শোনা যায় যে ভূয়ালনের পরে তা আটলান্টিকের বুকে মিলিয়ে গেছে। তো সেই আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি দ্বীপ আটলান্টিস। তাহলে এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। দেখো কৃতদাস কারা? যে মানুষগুলোকে কি শারীরিক ক্ষমতার নিরিখে, শারীরিক আকর্ষণ অবস্থার নিরিখে, এবং কি তাদের কর্মক্ষমতার নিরিখে তাদেরকে হাটে বাজারে পশুর মতো বিক্রি করে দেওয়া হতো। সেই মানুষগুলোকে বলা হতো কৃতদাস। ঠিক আছে, এই কৃতদাসগুলির জন্য সেদিন খুব চিৎকার উঠেছিল। কেন চিৎকার উঠেছিল? কারণ সেদিন তাদের খুব প্রাণ রক্ষা করার দরকার ছিল। না হলে যারা বেঁচে থাকলো, যারা সেই অসহনীয় অবস্থার মধ্যে কোনো না কোনো কিছুকে অবলম্বন করে বেঁচে থাকলো, তারা তো আসলে নিজের ক্ষমতা দিয়ে কোনো কিছু করতে পারেনি। তারা কি অন্যের উপরে নির্ভর করে চলতো। সেই কৃতদাসদের জন্যই তারা খুব চিৎকার করেছিল। তাহলে ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। তারপর দেখো ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। প্রাচীন গ্রিসের ম্যাসিডনের বিখ্যাত রাজা আলেকজান্ডার 356 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 350 বছরেরও বেশি সময় আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো মাত্র 20 বছর বয়সে তিনি ম্যাসিডনের সিংহাসনে বসেন, এবং সমস্ত দেশ তার অধীনে। এক কথা সমস্ত পৃথিবীকে জয় করার পরিকল্পনা নিয়ে আলেকজান্ডার ভারতবর্ষেও এসেছিলেন, এবং পুরুর কাছে তিনি যখন বাধাপ্রাপ্ত হন, এবং তখন পুরুকে বন্দী করেন। কিন্তু সেই সময় পুরু তার কাছে বলেছিল সে রাজার কাছে রাজার আচরণ প্রত্যাশা করেন। তো সেই জন্য তখনই বুঝতে পেরেছিলেন যে ভারতবাসীর কত সাহস রয়েছে। এইভাবেই আলেকজান্ডারের কাছে
যে রাজা পুরু নিজের হচ্ছে কি ক্ষমতা, এক কথায় ভারতবাসীর ক্ষমতার প্রতিনিধিত্ব করেছিল। তারপর ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই না। অর্থাৎ কি, আলেকজান্ডার যে ভারত জয় করতে এসেছিলেন তিনি কি একা এসেছিলেন? তার সঙ্গে হচ্ছে কি অ্যান্টিগোনস, তারপর হচ্ছে কি আরো অনেক হচ্ছে কি সেনাপতিরা ছিল, তার সেলুকাস, অ্যান্টিগোনস, এরকম হচ্ছে বিখ্যাত তার সেনাপতিরা তার সঙ্গে ছিল। তাহলে ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার একলাই নাকি? অর্থাৎ কবি কি প্রশ্ন করেছেন যে আলেকজান্ডার যে ভারত জয় করতে এসেছিলেন সেটা কি একা এসেছিলেন? তার একার পক্ষে ভারত জয় করা সম্ভব ছিল না। তারপর যে কি গলদের নিপাত করেছিল সিজারের পরিচয় আমরা এর আগের ক্লাসে পেয়েছি, বিখ্যাত রোমের সম্রাট, সেই রোম সম্রাট সিজারের কথা, জুলিয়াস সিজার। তো সেই রোমের সম্রাট কি সিজার গলদের নিপাত করেছিল। এই গল কারা? গল হচ্ছে রোম সাম্রাজ্যের এক আদিবাসী ট্রাইব। তো সেই ট্রাইব জনগোষ্ঠী সেই রোম সাম্রাজ্যের আদিবাসীদেরকে পরাজিত করেছিলেন সম্রাট সিজার। তাহলে গলদের নিপাত করেছিল সিজার। নিদের একটা রাধুনী তো ছিল, অর্থাৎ কি নিদেন পক্ষে, আমরা বলি না নিদেন পক্ষে মানে কম পক্ষে, অর্থাৎ যে কি নিদেন একটা রাধুনী তো ছিল। অর্থাৎ রাজা যে যুদ্ধ করতে গিয়েছিলেন তিনি কি না খেয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন? ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যেমন ধরো এখন কি হয় দেখবে যে 10 স্ট্যান্ডার্ড বা হচ্ছে 12 স্ট্যান্ডার্ড এক্সাম হয়ে যাওয়ার পরে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে কি হয়, ছেলেমেয়েরা হচ্ছে বলে যে এত ঘন্টা পড়েছি, এতগুলো গৃহশিক্ষক ছিল, ঠিক আছে, তারপর হচ্ছে এর সাহায্য নিয়েছি, ওর সাহায্য নিয়েছি, ঠিক আছে। তো বিভিন্ন রকমের, আর রায়ান মার্টিন তো আছে, সেগুলো বলার কিছু রাখে না আর কি, সেটা মানে সত্যি কথা বলতে মানে তোতা পাখি হয়ে গেছে। তো যাই হোক, তো সেই ঘটনাগুলোর মধ্যে কারা পুরো আড়ালে পড়ে যায় যে কি আমি একবারের জন্য কারোর মুখ থেকে শুনি না যে হচ্ছে কি কেউ একবারের জন্য বলে না যে হচ্ছে বাবা মা সঙ্গে ছিলেন, এই কথাটা বলে না। আমার অভিভাবকেরা সবসময় গৃহশিক্ষক, আরে বাবা গৃহশিক্ষক মানে এমন বিষয় যেখানে হচ্ছে নিজের ভূমিকা বা নিজের পরিবারের কোনো ভূমিকা নেই, সব যেন এসে গৃহশিক্ষক করেছে। এরকম হচ্ছে যে একেবারে নাটকীয় কথাবার্তা, যে কি এইচএস এর রেজাল্টের পরে সেই জন্য হচ্ছে কি পরের দিনের পেপারটা দেখতে ইচ্ছে করে না। অর্থাৎ আরে বাবা সেখানে হচ্ছে কি যে শুধু মিথ্যের পালা চলে, ঠিক আছে। অর্থাৎ যারা বলছে যে আমি ডাক্তার হবো, এই হবো, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, ঠিক আছে, এই সেবা করবো, ওই সেবা করবো, আরে বাবা এতই যদি সেবা করতো তাহলে ভারতবর্ষের আজকে এই অবস্থা থাকে না। এত যদি ফ্রিতে ডাক্তার, সেটা হচ্ছে ওই বীরভূমের 1 টাকার চিকিৎসকের মতো যদি এত ডাক্তার চারদিকে ছড়িয়ে থাকতো তাহলে হচ্ছে কি তাহলে এরকম অবস্থা হয় না। সুতরাং হচ্ছে কি ওই ধরনের পালা কীর্তনগুলো না গাইলে আমার মনে হয় নিজেদের পার্সোনালিটিটা ভালো থাকে। তো সেক্ষেত্রে দেখো একবারের জন্য হচ্ছে কি সেই ছাত্রগুলো একবারের জন্য বলে না যে নিজের বাবা মা তারা হচ্ছে কি তারা কত ত্যাগ করেছে, বাবা মা রাতের পর রাত জেগে রয়েছে পড়ার জন্য, হচ্ছে কি তাদের পাশে বসে থেকেছে, অসুস্থ শরীর নিয়ে বসে থেকেছে, যেখানে বিভিন্ন বাবা সুগারের পেশেন্ট, ঠিক আছে, সেই জায়গাতে তিনি হচ্ছে কি ছেলের জন্য রাত করে বসে থাকছেন, মেয়ের জন্য রাত করে রাত যাচ্ছেন, যে কি শুধু পড়ার জন্য। অথচ এই মানুষগুলোই হচ্ছে কি এই মানুষগুলো আসলে বাবা মা যদি সাহায্য না করতো তাহলে সেই গৃহশিক্ষক আসতে পারতো? হ্যাঁ, গৃহশিক্ষক কখনো পড়াবে বাবা মা যদি হেল্প না করে? তাহলে আমি সবসময় বাস্তবটাকে ধরে কথা বলি, সেজন্য অনেকের কাছে বিষয়টা খারাপ লাগে, কিন্তু চূড়ান্তভাবে ভেবে দেখবে বাস্তব হচ্ছে এটাই। সবার আগে হচ্ছে বাবা মার ভূমিকা, তারপরে বাকি যা আছে তাই। বাকি যারা যা করেছে তারা সবাই হচ্ছে অর্থের বিনিময় করেছে। কেউ হচ্ছে কি কেউ সেবা করতে আসে, সমাজ সেবা করতে কেউ কাজ করে, ঠিক আছে। এই নিরিখে হচ্ছে কি সমাজকে এই একটা কঠোর দৃষ্টিভঙ্গিতে দেখলে তবেই হচ্ছে কি জীবনের সঠিক অবস্থাটাকে বোঝা যায়, যে কি জীবনটা কতটা রঙিন আর জীবন কতটা হচ্ছে মাঠের পোড়ানো রোদের মধ্যে দাঁড়িয়ে থাকানো, ঠিক আছে। এই ঘটনাগুলো বোঝা উচিত। তাহলে অবশ্যই হচ্ছে কি বাবা মার ভূমিকা আগে, তারপরে হচ্ছে তাদের ভূমিকা। তাহলে নিজের একটা রাঁধুনি তো ছিল, রাঁধুনি যদি রান্না করে খাবার না দিত তাহলে তারা কখনো কি হচ্ছে যুদ্ধ করতে পারতো? না খেয়ে যুদ্ধ করতে পারবে? না খেয়ে সে হচ্ছে 6-7 কিলো ওয়েটের একটা তলোয়ার নিয়ে হচ্ছে কারো মাথায় আঘাত করতে পারবে? সম্ভব? তখন তার AK-47 ছিল না। তো সেক্ষেত্রে কি হলো যে গলদের নিপাত করেছিল সিজার,
তারপর কি বলতে কি কথা করেছিল সিজন মিদেন একটা রাজনীতি ছিল, অর্থাৎ কি এই যে আড়ালে থাকা মানুষগুলো তাদের কথা কেউ বলে না, তাদের কথাও বলতে হবে। বিরাট আর্মাডা যখন বলল, আর্মাডা কি? আর্মাডা হচ্ছে স্পেনের রাজা ফিলিপের রণতরীর বহর, এক কথা হচ্ছে যুদ্ধ জাহাজ, ঠিক আছে? যুদ্ধ জাহাজ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রণতরী নিয়ে যেদিকে যাচ্ছে, তো সেই রণতরীর বহরটাকেই বলা হয় আর্মাডা, ঠিক আছে? এক কথায় হারমাদ থেকেই আর্মাডা শব্দের উৎপত্তি, এক কথা হচ্ছে জলদস্যু, ঠিক আছে? এরপর বিরাট আর্মাডা যখন কি হলো, বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। স্পেনের ফিলিপ বিখ্যাত স্পেনের রাজা, যা হচ্ছে কি যার নৌবহরের মধ্যে 130টা নৌকা থাকতো, একটা হচ্ছে কি একটা গ্যাংয়ের মধ্যে, একটা গ্রুপের মধ্যে 130টা করে তিনি নৌবহর সাজিয়ে যুদ্ধে যেতেন। এতটাই হচ্ছে তার ক্ষমতা বা এতটাই হচ্ছে তার প্রতিপত্তি। এই প্রতিপত্তি কিসের অধীনে? প্রজাদের জন্য, প্রজাদের দেওয়া করের বিনিময়ে হচ্ছে রাজা ধনী। রাজার বল কোথায়? রাজার বল হচ্ছে প্রজার অর্থের উপরে নির্ভর করে রয়েছে রাজার বল। এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা রয়েছে সমাজের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভিত্তির চূড়ান্ত দিক। তারপর দেখো যে কি 130টি নৌবহর থাকতো সেই বহরে। তারপর হচ্ছে কি উদ্দেশ্য ছিল ইংল্যান্ড আর নেদারল্যান্ডসকে স্পেনের অন্তর্ভুক্ত করা, বাণিজ্য ও ধর্ম প্রসার কারণ হিসেবে ধরা যেতে পারে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর কি হলো, শেষ পর্যন্ত ব্রিটেনের গোলাবর্ষণে স্পেনীয় রণতরীগুলি ধ্বংস হয়ে যায় এবং সেই দেশ যখন তিনি হচ্ছে কি ফিলিপ যখন তার দেশে ফিরলেন, তখন দেখা গেল তখন তার সেই নৌবহরের মধ্যে মোটামুটি করে প্রায় 15,000 সৈন্য মারা গেছেন। তাহলে কি বলেছেন দেখো এবার, বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। তার মানে কি ইতিহাসে কার কথা রইল? ইতিহাসে রইল স্পেনের রাজা ফিলিপের কথা, যে ফিলিপ হচ্ছে তার 130টা নৌবহর ধ্বংস হয়ে গেছে, সেই নৌবহর ধ্বংস হয়ে যাওয়ার জন্য তিনি খুব কান্না করেছেন, তার এত বিশাল ক্ষতির জন্য তিনি কান্না করেছেন। আর সেদিকে যে 15,000 সেনা মারা গেছে, 15,000 সৈন্য মারা গেছে, 15,000 মায়ের কোল খালি হয়ে গেছে, বলা যেতে পারে 15,000 নারীর স্মৃতির সিঁদুর মুছে গেছে, 15,000 সন্তান কি হয়েছে, 15,000 তার থেকে বেশি ধরতে হবে, 15,000 সন্তান হচ্ছে কি তাদের বাবাকে হারিয়েছে, 15,000 এর থেকে অনেক বেশি বলা যেতে পারে, যদি হচ্ছে 30,000 ধরি, 30,000 মানুষ হচ্ছে কি তাদের পরিবারের অস্তিত্ব বা বলা যেতে পারে পরিবারের মূল ভিত্তিকে হারিয়েছে। এরকম ভাবে হচ্ছে কি ইতিহাসে সবসময় হচ্ছে কি হয়েছে, সবসময় ক্ষমতাবানের জয়গান হয়েছে, ক্ষমতাবানের চোখের ইশারায় ইতিহাস পাল্টে গেছে। অর্থাৎ আমি যখন শাসনে বসবো, আমি যখন সিংহাসনে বসবো, তখন আমি আমার ক্ষমতা দিয়ে, আমার ভাবনা দিয়ে, আমার চিন্তা দিয়ে আমি সবাইকে শাসন করব। আমি কারো শাসন শুনবো না, আমি কারো কথা শুনবো না। যেই কারণের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্ন বর্গের ইতিহাস কথাটি চলে আসে। সাবঅল্টার্ন অর্থাৎ এক কথায় নিম্নবর্গ, মানে সমাজের একটা বিশাল অংশ জুড়ে এদের অস্তিত্ব। রাজা তো একজন, রাজার পরে হচ্ছে কি তার যে হ্যান্ডস রয়েছে, তার যে হাতেরা রয়েছে, তাদের সংখ্যাটা একটু রাজার থেকে বেশি, তাদের নিচে যারা রয়েছে তাদের সংখ্যাটা একটু বেশি। এইভাবে হচ্ছে যত নিচের দিকে আসা যাবে তত হচ্ছে কি তত সংখ্যা বাড়ছে, সংখ্যা তত্ত্বটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে জীবনের চূড়ান্ত বিষয়। তো সেক্ষেত্রে কি হলো, আর কেউ কাঁদেনি। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। আর কারা কেঁদেছিল? সেই যে 15,000 সৈন্যের বাড়ির মানুষেরা, তাদের সন্তানেরা, তাদের স্ত্রীরা, তাদের মা বাবারা, তাদের আত্মীয় পরিজনেরা, এরা সবাই কেঁদেছে, তাই তো? তাহলে ইতিহাসে কিন্তু তাদের কান্নার কথা নেই। 7 বছরের যুদ্ধেও জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক কে রোমের বিখ্যাত রাজা, যিনি 7 বর্ষের যুদ্ধে জিতেছিলেন, ঠিক আছে? বিখ্যাত রাজা এবং তার এক কথায় বলা যেতে পারে সৃজনশীল রাজা আর কি।
বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি বিষয়ে তার বিশেষ দক্ষতাও ছিল এবং তিনি সেগুলোকে তার যুদ্ধ জয়ের কাজে ব্যবহার করতেন এবং যুদ্ধে জিতেছিলেন। তো 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একা সে। অর্থাৎ কি দ্বিতীয় ফ্রেডারিকের কি একা সেই যুদ্ধ জয় করার সাহস ছিল, ক্ষমতা ছিল? তিনি একা জয় করতে পারতেন, কিন্তু কি ইতিহাসে নাম লেখা রয়েছে দ্বিতীয় ফ্রেডারিকের। কিন্তু দ্বিতীয় ফ্রেডারিককে যে সমস্ত সেনাপতিরা, যে সমস্ত সৈন্যরা প্রাণ দিয়ে সাহায্য করেছিল তাদের কথা ইতিহাসে নেই। ঠিক আছে? অর্থাৎ কি ইতিহাস চিরকাল কি করে আসছে? চিরকাল হচ্ছে দুর্বলকে, চিরকাল হচ্ছে সমাজের একটা বিস্তৃত জনসংখ্যার প্রতি সব সময় হচ্ছে বঞ্চনা করে এসছে, সব সময় তাদের সঙ্গে কি করে এসছে? সব সময় তাদের সঙ্গে প্রতারণা করে এসছে, তাদের ক্ষমতা নিয়েছে, তাদের কাছ থেকে সাহায্য নিয়েছে, কিন্তু তাদেরকে সেই চিরকালের সিংহাসনে তাদেরকে জায়গা দেয়নি। ঠিক আছে? অর্থাৎ কি কালের নিয়মে তাদেরকে মহান করেনি, তাদেরকে সে বিসর্জন দিয়েছে। অর্থাৎ সিংহাসনে বসার পরে তার গুরুত্বকে, তাদের ভূমিকাকে অস্বীকার করেছে। এটাই হচ্ছে ক্ষমতাবানের নিয়ম। দেখো, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় জয় মানে এই যে রাজাদের যে এত জয়ের কাহিনী, এত রাজ্য জয়ের কাহিনী, পাতায় পাতায় জয়। ঠিক আছে? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ মানে এই যে এত সেলিব্রেশন, এই এত জয়োৎসবের ভোজ, এত আহারের আয়োজন কারা করতো? পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? এই খাবারগুলো যারা বানাতো তাদের কথা ইতিহাসে নেই। কিন্তু যখন থেকে নিম্নবর্গের ইতিহাসের চর্চা শুরু হয়েছে, তখন থেকে যে ইতিহাস সংসারের, যে রাজার সংসারের সংসারের অন্দরমহলে কোনায় কোনায় আলো ফেলার চেষ্টা করেছে, যার ফলে আমরা শেখ ওয়াজিদ আলী শাহের সময়ে বাংলায় যে বিরিয়ানির প্রচলন হয়েছে, শেখ ওয়াজিদ আলী শাহের সময়ের বিরিয়ানির প্রচলন, তার বাবুর্চির, সেই বিখ্যাত বাবুর্চির বিরিয়ানির দিকটাকে আমরা তখন জানতে পেরেছি, না হলে আমরা কোনোদিনও জানতে পারতাম না। ঠিক আছে? অর্থাৎ ইতিহাস যখন শুধুমাত্র ক্ষমতার কথা না বলে ক্ষমতাবানের চারপাশে যে পরিবেশটা ছিল তার কথা যখন বলেছে, তখন আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষে পর্তুগিজেরা আলু ব্যবহার করেছে, ভারতবর্ষে দুধ থেকে যে ছানা কাটাতে হয় সেই কথাটা পর্তুগিজেরা নিয়ে আসছে। ঠিক আছে? স্কটল্যান্ড যে কেকের জন্য বিখ্যাত, সেই কথাটা সবসময় ইতিহাস আমাদের সামনে তুলে নিচ্ছে তার সেই সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি দিয়ে। এভাবেই জীবনে কালে কালে ইতিহাস তার ক্ষমতাবানকে সিংহাসনে জায়গা দিতে গিয়ে যারা সেই ক্ষমতাবান করেছে তাদের সঙ্গে প্রতারণা করে এসেছে। তাহলে দেখো, 10 বছরে এক একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। 10 বছরে এক একজন মহামানব, এর অর্থটা 10 বছরে এক একজন মহামানব। তার মানে একজন রাজা আসলেন, তিনি 10 বছর রাজত্ব করলেন এবং রাজত্ব করার পরে 10 বছরের মধ্যে তিনি পুরো মহান হলেন। ঠিক আছে? এই করলাম, ওই করলাম, ঠিক আছে, এই সিংহাসন তৈরি করলাম, এই বিশ্ববিদ্যালয় তৈরি করলাম, এই রাস্তা তৈরি করলাম। এরকম করে করে ক্ষমতাবান শাসক কি করছে? যে নিজের ক্ষমতা জাহির করছে। সে কি নিজের পকেটের টাকায় সেটা করছে? সেটা কি সম্ভব করছে? সে নিজের পকেটের টাকায় সেটা করছে না। সে কার ক্ষমতায় করছে? সে প্রজার দেওয়া পরের টাকায় সেই কাজ করছে। তাহলে কিন্তু সে কি নিজের নাম জাহির করছে, আমি করেছি, আমার দল করেছে। এই যে ভাবনাটা, এই আমি আর আমার দলই চিরকালীন রাজনৈতিক বিনাশের একমাত্র কারণ। অর্থাৎ কি মানুষ কখনো অহংকারকে সহ্য করে না, প্রজা কখনো তার অহংকারকে সহ্য করে না। দেশে দেশে কালে কালে যুগে যুগে সবসময় প্রজার হাতেই যখন শাসকের অস্তিত্ব নির্ভর করে, তখন যখনই প্রজা এই বিষয়টাকে অনুধাবন করতে পারে যে ক্ষমতাবান তাকে প্রতারিত করছে, ক্ষমতাবান তাকে বঞ্চিত করছে, তখন সে নিজের সামগ্রিক শক্তি দিয়ে সেই ক্ষমতাবান শাসকের সিংহাসনকে তলিয়ে দেয়। এটাই দড়ি ধরে 12 টান, রাজা হবে খান খান।
ঠিক আছে, যে হীরক রাজার দেশে সিনেমার মধ্যে আমরা সেই বিষয়টাকে দেখেছি যে কি রাজা শুধুমাত্র হচ্ছে কি রাজা শিক্ষার বিস্তার ঘটাতে চান না, তাহলে হচ্ছে কি যে কি বলেছিল, লেখাপড়া করে যে অনাহারে মানুষ। অর্থাৎ আমরা ঠিক তাই দেখছি বর্তমান সময়ে আমরা হচ্ছে কি তেমন একটা কঠিন পরিস্থিতির শিকার, তাই তো? অর্থাৎ যে কি লেখাপড়া করে যে অনাহারে মরেছে, ঠিক আছে? অর্থাৎ হীরকের রাজাকে মহান বলতে হবে, বর্তমান ক্ষমতাবানকেই, বর্তমানে যে কি শক্তিকেই মহান বলতে হবে, বর্তমানের প্রতীককেই, সততার প্রতীককেই মহান বলতে হবে, তাহলে তুমি তোমার অস্তিত্ব বজায় রাখতে পারবে। না হলে হচ্ছে কি, না হলে কোনো কিছুই কোনো কিছু নয়। অর্থাৎ যে কি ক্ষমতাবান শাসক চিরকাল কি করে আসছে, ক্ষমতাবান শাসক চিরকাল হচ্ছে নিজের ক্ষমতাকে জাহির করছে, মানুষকে অন্ধ বানানো। এটা হচ্ছে কি জীবনের একটা চূড়ান্ত শিক্ষা, যে শিক্ষাটা হচ্ছে কি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নে সেই মজুরের মনে হয়েছে যে কি যারাই পড়ছে, যারা সমস্ত কিছুর কর্তা, তারা হচ্ছে কি ইতিহাসে জায়গা পায় না, তারা হচ্ছে কি কালের স্রোতে, তারা হচ্ছে কি তারা ক্ষমতাবানের ছুরিতে আহত হয়ে নিহত হয়ে তারা প্রাণ বিসর্জন দিচ্ছে। এটা হচ্ছে কি, এটাই হচ্ছে অর্থাৎ কত সব খবর কত সব প্রশ্ন, শেষ কথাই কি বলেছে, কত সব খবর কত সব প্রশ্ন। এই খবর আর প্রশ্ন কেন, খবর আর প্রশ্ন হচ্ছে এই কারণের জন্য, অর্থাৎ ক্ষমতাবানের আঙুলের নির্দেশে যখন হচ্ছে সব কিছু পরিবর্তন হয়, তখনই হচ্ছে কি, তখনই একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়। যেটা হচ্ছে কি পড়তে জানা আমরা মজুরের প্রশ্ন কবিতার মধ্যে কবি অত্যন্ত সচেতনভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করি কবিতাটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। যদি কারো এই কবিতার কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে আমার পার্সোনাল নাম্বারে অবশ্যই তোমরা সেই বিষয়ে জানাবে, আমি সেটা উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।